হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। আজ আমরা আমাদের এই পর্বে 2003 সালে মুক্তি পাওয়া একটি ব্যতিক্রম ধরনের মালায়ালাম মুভি রোমাঞ্চামকে নিয়ে হাজির হয়েছি। এটি এমন একটি মুভি যা হরর এবং কমেডির মিশ্রণে আপনাকে একই সাথে হাসাবে এবং ভয়ও দেখাবে। আচ্ছা, আপনি কি কখনো এমন একটি রাত কাটিয়েছেন যেখানে বন্ধুরা মিলে গল্প করতে করতে হঠাৎ কোনো ভূতের কাহিনী নিয়ে আলোচনা শুরু হয়েছে? সেখানে আপনি নিশ্চিতভাবে জানেন যে এটি শুধুমাত্র একটি গল্প, তারপরেও কোনো এক অজানা কারণে মনের ভিতরে ভয় কাজ করেছে। তবে আজকে আমরা এমন এক ঘটনার ভিতরে ঢুকতে যাচ্ছি যা কিনা বাস্তব ঘটনার উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। যাই হোক, মুভিটির IMDb রেটিং 10-এ 8.1 এবং মুভিটির বাজেট ছিল মাত্র 3 কোটি রুপি। তবে মুভিটি বক্স অফিসে আয় করেছিল প্রায় 50 কোটি রুপি। তাই চলো অযথা কথা না বাড়িয়ে এই দুর্দান্ত অসাধারণ মুভিটি একসাথে উপভোগ করা যাক। তো কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই গল্পের অন্যতম প্রধান চরিত্র জিবিকে, যে কিনা প্রায় 1 সপ্তাহ ধরে হাসপাতালে কোমাতে ছিল। তো জ্ঞান ফিরতে জিবির প্রথম প্রশ্ন, আমার বন্ধুরা কোথায়? ওদের সাথে দেখা করা আমার খুবই প্রয়োজন। তখন ডাক্তার জিবিকে জানায় যে তুমি এখন ICUতে রয়েছো, এখানে বাইরে কাউকে অ্যালাউ করা হয় না। তো এরপরে জিবি যখন ডাক্তারকে জোরাজোরি করতে থাকে বের হওয়ার জন্য, তখন ডাক্তার জিবিকে বলে ওই যে ওই দেয়ালে একটা ছবি ঝুলানো আছে, যেই দিন তুমি এই ছবিটি স্পষ্টভাবে দেখতে পারবে সেই দিন তোমাকে ICU থেকে জেনারেল বেডে ট্রান্সফার করা হবে, তখন তুমি তোমার বন্ধুদের সাথে দেখা করতে পারবে। তো এরপরে ডাক্তার চলে যাওয়ার পরে জিবি করে কি, নার্স থেকে চালাকি করে জেনে নেয় ওটা তবলাবাদক জাকির হোসেনের ছবি। তো এরপরের দিন যখন ডাক্তার আসে তখন জিবি ডাক্তারকে বলে ওইখানে তবলাবাদক জাকির হোসেনের ছবি রয়েছে, আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এটা শুনে তো ডাক্তার পুরো অবাক হয়ে যায়। তার কথা হলো এত দ্রুত কিভাবে একটা রোগী সুস্থ হতে পারে। আর ঠিক তখনই নার্স ডাক্তারকে ইশারায় বুঝিয়ে দেয় ও গতকাল চালাকি করে ওই ছবিটি কার তা জেনে নিয়েছে। এরপরে ডাক্তার জিবিকে বলে আচ্ছা, এই ছবির হিসাব বাদ দাও, বলো তো ওই মাসের ছবিটি কার? আর তখনই জিবি থতমতো খেয়ে যায়, কারণ সে তো আর জানে না এই মাসের ছবিটি কার। তো এরপরে দিনের পর দিন যায় আর ও খালি ডাক্তারকে অনুমান করে বলতে থাকে এই ছবিটি অমুকের, এই ছবিটি তমুকের, কিন্তু একবার সঠিক উত্তর হয় না, কারণ ভাই সবসময় কি আন্দাজে বক মারা যায়? তো এর ফলে একদিন সেই নার্স বিরক্ত হয়ে জিবিকে জিজ্ঞাসা করে বসে, তুমি কেন বারবার তোমার বন্ধুদের সাথে দেখা করতে চাচ্ছ? তুমি তো এখনও সুস্থ হওনি, তাই না? এমন কি কথা আছে যেটা না বললে তোমার পেটের ভাত এখনও হজম হচ্ছে না? তো কিছুক্ষণ চুপ থেকে জিবি বলল তাহলে শোনো। এরপর জিবি তার গল্প বলা শুরু করে আর আমাদেরকে নিয়ে যাওয়া হয় সেই গল্পে। তো আমরা দেখতে পাই বেঙ্গালোর একটি ছোট্ট বাড়ি, যেখানে 7 বন্ধু একসাথে থাকে। এই হচ্ছে সামান, যে কিনা চাকরি বাকরি ছেড়ে বর্তমানে ওয়েস্টার্ন কমোডের ব্যবসায় নেমেছে। আর এ হলো নিরু, যে কিনা বর্তমানে ইন্টারভিউ দিয়ে জয়েনিং লেটারের অপেক্ষায় রয়েছে। অবশ্য বাড়িতে সবাই এর কথাই মেনে চলে, এক কথায় বলতে গেলে নেতা। আর ইনি হলেন মুকেশ। এর অবস্থা অনেকটাই নিরূপের মতন, কিন্তু সে আবার পাকা নেশাখোর। তামাক পাতা থেকে শুরু করে শাক পাতা, সিরাপ থেকে শুরু করে আনন্দ পানি, তার সবই চলেন, শুধু চোখ লাল আর অন্য দুনিয়ায় যেতে পারলেই হলো। আর এ হলো কুট্টান, যে কিনা পেট্রোল পাম্পে পার্ট টাইম জব করে। আর এই ভদ্রমশাইয়ের নাম হচ্ছে সিজাপ্পান। এর স্বপ্ন ছিল বড় হয়ে বড় ধরনের ডান্সার হওয়া, কিন্তু সেটা আর হতে পারেনি। বর্তমানে আনন্দ পানি খেয়ে ডান্স করে আর কি। আর এই মশাই হলো রিভিট, যে কিনা গ্রুপের একমাত্র চাঁদের টুকরো, যার কাছে চাকরি এবং গার্লফ্রেন্ড দুটোই আছে। তার পাশাপাশি সে অনেকটাই ধার্মিক। তো সর্বশেষ বাকি রইল জিবি। সেও কিছুদিন আগে চাকরির জন্য অনেক চেষ্টা করেছিল, আর বর্তমানে কী অবস্থা সেটা তো আমরা সকলেই জানি। হাসপাতালের বেডে শুয়ে ছবি দেখে সময় কাটাচ্ছে আর কি। তো এদের অগোছল জীবনটাকে একটু লাইনে আনার জন্য নিরূপ এদের সবাইকে আলাদা আলাদা দায়িত্ব দিয়ে রেখেছে। এই তো ধরো, কেউ বাজার করবে, কেউ ওয়াশরুম পরিষ্কার করবে, কেউ আবার রান্না করবে। মোট কথা ঘরে যা যা কাজ করা লাগে তার রুটিন মাফিক সবাই মিলেমিশে করবে আর কি। যাই হোক, পরের সিনে আমরা দেখতে পাই পাশের এলাকায় ওদের এক বন্ধুর বিয়ে হচ্ছে। সেখানে অবশ্য ওরাও দাওয়াত পেয়েছে, কিন্তু ওদের কারো কাছে 2 টাকাও নেই। কিন্তু তাতে কি হয়েছে, বিয়ে তো খাওয়াই লাগবে, তাই না? তাই ওরা করে কি, যেখানে সাধারণত আমরা দাওয়াত খেতে গেলে কোনো ভালো জিনিস গিফট হিসাবে নিয়ে যাই, সেখানে ওরা সামানের থেকে ওয়েস্টার্ন কমোড ভালোভাবে প্যাকিং করে ওইটাকেই নিয়ে যায় বিয়ের গিফট হিসাবে। আর এটা নেওয়ার পরে বিয়ে বাড়ি যাওয়ার সময় ওদের কি ভাব, ওদের দেখে মনে হচ্ছিল যে এই বিয়েতে সবচেয়ে দামি উপহার শুধু ওরাই দিচ্ছে। এরপরে ওরা খাওয়া দাওয়া নাচাগানা শেষ করে বাড়িতে চলে আসে। তো এরপরে আমরা আরও জানতে পারি ওদের প্রতি রাতে ডিউটি হলো রাত্রে ভলিবল খেলা,
কিন্তু জিবির পছন্দের খেলা ক্যারাম বোর্ড। তো যেহেতু এখানে জিবির সাথে কেউ ক্যারাম বোর্ড খেলার মতন নেই, তাই জিবি চলে যায় পাশের পাড়ার এক বন্ধুর বাড়িতে, যেখানে ডিজে বাবু উইজা বোর্ড দিয়ে আত্মাকে ডাকার চেষ্টা করছেন। তো এই ডিজে বাবুর নাকি এইসব ব্যাপারে অনেক জ্ঞান রয়েছে, কিন্তু হতাশার বিষয় হলো ডিজে বাবু আজ অব্দি কোনো আত্মাকে ডেকে আনতে পারেনি। যাই হোক, এর মাঝে মন্দিরে পুজো শুরু হলে ডিজে বাবু সবাইকে থেমে যেতে বলে, কারণ প্ল্যান চেট করার সময় যদি কোনো ঈশ্বরের নাম ডাকা হয় তাহলে নাকি আত্মা আসে না। তো জিবির এই বিষয়টা ভালো লাগলে একদিন ডিজে বাবু থেকে শিখে নেয় কিভাবে উইজা বোর্ডের মাধ্যমে আত্মাকে ডাকতে হয়। তো এর পরের দিন দীপাবলির রাতে জিবি সব বন্ধুকে কোনো মতে ম্যানেজ করে বসে পড়ে উইজা বোর্ডে। লক্ষ্য শুধু একটাই, যে কোনোভাবে আত্মাকে ডাকতে হবে। এরপর বোটের চারিপাশে মোমবাতি জ্বালিয়ে গ্লাস দিয়ে ডেকে আর ওই গ্লাসের উপরে আঙুল রাখতেই শুরু হয়ে যায় প্লাঞ্চে। আর নিয়ম অনুযায়ী যখনই আত্মা আসবে তখন এই গ্লাসটি তার জায়গা পরিবর্তন করবে, এমন আর কি। কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরও কোনো আত্মা আসে না, আর এই কারণে সবাই জিবিকে উল্টাপাল্টা বলে চলে যায় বাজি ফোটাতে। তবে এই প্ল্যান ফেল হলেও জিবি কিন্তু হার মানার পাত্র না। তাই জিবি করে কি, ও দেখতে পায় পাশেই ওর পছন্দের ক্যারাম বোর্ডটি পড়ে আছে। এরপর ওর মাথায় আসে এক চমৎকার বুদ্ধি। ও ক্যারাম বোর্ডটিকে ভালোভাবে পরিষ্কার করে পাউডার মেখে তৈরি করে ফেলে নতুন উইজা বোর্ড, এবং আবারও পরের দিন সবাইকে খেলার জন্য অনুরোধ করে। তো এই দিকে এই নান্টুবাবুর মেয়েকে সামাল কোনো কারণে ছাড়ি মেরেছে, তাই এই নান্টুবাবু বাড়িতে এসে সামালকে ঠেট দিয়ে যাচ্ছিল। আর তখন রিভিন এসে এই নান্টুবাবুর পক্ষ নিয়ে ওর বন্ধুকে আরও 2-4টা কথা শোনায়। তো এরপরে যখন রিভিন বাসায় আসে তখন সে দেখতে পায় জিবি ক্যারাম বোর্ডকে উইজা বোর্ড বানিয়ে ফেলেছে। আর এইসব কাহিনী দেখে রিভিন বলতে থাকে এখানে কোনো কার্টুনগিরি চলবে না, কারণ জেসাস এসব দেখলে অসন্তুষ্ট হবে আর কি। তো আমরা তো জানি রিভিন একটু ধার্মিক। যাই হোক, তো এরপরে নিরূপ কিছুক্ষণ আগের গালাগালি বন্ধ নেওয়ার জন্য বলতে থাকে, হ্যাঁ রে জিবি, ঘরে তো ঈশ্বর থাকলে আত্মা আসে না, তাই না? তাই চল সব ঈশ্বর ওর ঘরে দিয়ে আসি। এখানে কাহিনী হয়েছে কি, রিভিন কিছু টাকা বেশি দিয়ে ও আরেকটা ঘরে থাকে, তাই ওরা সবাই গিয়ে ঘরে যত ধরনের ঈশ্বরের ছবি কিংবা মূর্তি ছিল সব ওর ঘরে দিয়ে আসে। আর এরপরে শুরু হয়ে যায় আত্মা ডাকার গেম উইজা বোর্ড। তো আগের মতনই মোমবাতি জ্বালিয়ে গ্লাসের উপরে সবাই হাত রেখে বসে পড়ে আত্মার সাথে কথা বলার জন্য। কিন্তু প্রায় আধ ঘন্টা কেটে গেলেও কোনো আত্মা আসার নাম গন্ধ নেই। এর ফলে সবাই যখন বিরক্ত হয়ে উঠেই যাবে, আর ঠিক তখনই জিবি ইচ্ছা করে তার আঙ্গুল দিয়ে গ্লাসটাকে একটু নাড়িয়ে দেয়। বাস, সবাই এক ঝাটকা খেয়ে আবারও বসে যায়। নীরব তো পুরোই অবাক হয়ে যায়, আর কুটানের মুখে তো রসগোল্লা পালে ঢুকে যায় আর কি। তো এরপরে জিবি সবার দিকে তাকিয়ে মনে মনে মজা নিয়ে বলতে থাকে, আত্মা তোমার নাম কি? তো মিছিমিছি সবাইকে উত্তর দেওয়ার জন্য জিবি আবারও নিজের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে অ্যালফাবেট এর কাছে নিয়ে যায়। কিন্তু ভাই, এখানে একটা সমস্যা হয়ে যায়। এখন তো গ্লাস অনেক দূর চলে গেছে, তাই না? তো এখন যদি আত্মার নামকে পুরো বলতে হয় তাহলে ওই গ্লাসটাকে আবার অন্য কোনো শব্দের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু গ্লাসটা ইতিমধ্যে অনেক দূর চলে গেছে, যা কিনা ওর হাতের নাগালের বাইরে। আর ঠিক তখনই ভোটের ওই পাশ থেকে সিজাপ্পান চোখের বাঁকা ইশারা দিয়ে বুঝিয়ে দেয় যে জিবি, আমি তোর সাথে আছি। এরপরে সিজাপ্পানও ওর আঙুলের চাপ দিয়ে গ্লাসটাকে একটু আগে বাড়িয়ে দেয়। আর এইভাবেই দুই বাটপার মিলে আত্মার নাম বানিয়ে ফেলে অনামিকা। তো আজকে বিষয়টা অনেক ইন্টারেস্টিং হওয়ার কারণে নিরূপ বলে, আজ অনেক হয়েছে, এবার অনামিকাকে যেতে বলি, কাল এক গাদা পোস্টের ভান্ডার নিয়ে বসবো, ঠিক আছে? তো সেই মোতাবেক সবাই আত্মাকে যেতে বলে আজকের মতন উইজা বোর্ড থেকে উঠে যায়। তো এরপর থেকে শুরু হয়ে যায় ওদের টুপি পরানোর খেলা। তো এরপরে প্রতি রাতেই প্লানচেটের নামে বন্ধুদের ডেকে এনে তাদের মনের মতন করে প্রশ্নের উত্তর দিয়ে তার বদলে চানাচুর, বিড়ি, আনন্দপানি নেওয়া শুরু হয়। এক কথায় বলতে গেলে বেশ রমরমা ব্যবসা শুরু হয়ে যায়। যাই হোক, তবে মাঝে মাঝে প্রশ্নের উত্তর ভাবতে হলে ওরা করতো কি, ক্লাস থেকে বোর্ডের চতুর্দিকে ঘুরাতে থাকতো। আর কেউ জিজ্ঞাসা করলে বলতো অনামিকার এখন প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছা নেই, তাই ও গ্লাসটিকে ঘোরাচ্ছে আর কি। আর এই রকম ফোন দিয়েটার কারণ হলো ওরা তো ভাই সব প্রশ্নের উত্তর জানে না। তাছাড়া মনের মতন প্রশ্নের উত্তর না দিলে তো আনন্দ পানি, চানাচুর, বিড়ি এগুলো কপালে জুটবে না। যাই হোক, এইদিকে ডিজে বাবুর কাছে এই খবর যাওয়ার পরে ডিজে বাবু তো ভাই তেলে বেগুনে ঝুলে একাকার। ও মনে মনে বলতে থাকে, শালার এত বছর ধরে চুলবাল ছিল, আজ অব্দি একটা আত্মা আনতে পারলাম না, আর এই ছোকরারা 2 দিনের মধ্যে কিভাবে আত্মা নিয়ে আসলো। যাই হোক, তো এরপরের দিন মধু আদি নামের এক বন্ধুকে নিয়ে আসে। সে এসেছে অবশ্য পরীক্ষা করার জন্য, আসলে কি উইজা বোর্ডে ওর আত্মার সাথে কথা বলে নাকি ধাপাবাজি আর কি। তো উইজা বোর্ড রেডি, ও প্রশ্ন করে, আচ্ছা আমার একটা বিড়াল আছে, ওর নাম কি বলো তো? তো এই প্রশ্নের উত্তর তো ওরা কেউ জানে না। তাই সিজাপ্পান চিন্তায় গ্লাসটিকে ঘোরাতে শুরু করলেই
গ্লাসটা আচমকা সরে গিয়ে উত্তর দেয় মার্স। আর এই কথা শুনে আদিত্য পুরাই ভয় পেয়ে যায়। ও বলতে থাকে এটা কিভাবে সম্ভব, মার্স তো আরো 4 বছর আগে মারা গেছে। আর সঙ্গে সঙ্গে গ্লাসটি আবারও সরে গিয়ে উত্তর দেয় 4 বছর নয় বরং 6 বছর। আর এই কথা শোনার পরে আদিত্য ভাই দূরের কথা, সিজাপ্পা নিজেও বুঝতে পারছে না এখানে আসলে হচ্ছেটা কি। তো এরপরে নীরব বেশি কথা না বাড়িয়ে আজকের মতন অনামিকাকে চলে যেতে বলে। এরপরে সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যায়। কিন্তু জিবি আর সিজাপ্পানের বুঝতে আর বাকি হয় না তারা মজার ছলে সত্যিকারের অনামিকা নামের কোনো এক আত্মাকে নিয়ে এসেছে। এর ফলে এটা তাদের ট্রাম্প কার্ড হয়ে যায়। তো এরপর থেকেই প্রতিদিন সন্ধ্যা হলে ওদের বাড়ির আশেপাশে বিশাল লাইন লাগতো। যে যার মতন প্রবলেম নিয়ে আসতো, সোনা চুরি থেকে শুরু করে কে কার মদ খেয়েছে, বউয়ের সমস্যা, গার্লফ্রেন্ডের সমস্যা, এক কথায় বলতে গেলে প্রায় সব ধরনের সমস্যার কথা নিয়ে এখানে আসতো। তো ভিড় বাড়ার সাথে সাথে সেখানে আবার বসলো খাবারের দোকান। অবশ্য এই 7 জনের জন্য খাবার ছিল ফ্রি। এছাড়া ঘুষ হিসাবে চলতো বিড়ি, চিপস আর মুকেশের জন্য শাকপাতা জাতীয় জিনিস। তবে কিছু ক্ষেত্রে ওরা লক্ষ্য করতো যে অনামিকা ওরা পোস্ট করার আগেই উত্তর দিয়ে দিত। আর অন্যদিকে বাড়িতে বেড়েছে ইঁদুরের উৎপাত। পাশের জমিটা ইঁদুরের কবরে পুরাপুরি ভরে গেছে। আর নীরব প্রত্যেকটা কবরের উপরে ক্রস দিয়ে আসতো। আর এই কারণ কেউ জিজ্ঞাসা করলে নীরব বলতো এগুলো দিচ্ছি যাতে ওরা মৃত্যুর পরে আর ফিরে না আসতে পারে। তো এর মাঝে একদিন ডিজে বাবু ওদের সতর্ক করতে আসে। সে বলে একই আত্মা যদি বারবার আসে তাহলে ওদের উপরে খারাপ প্রভাব পড়তে পারে। তার সাথে আত্মাকে কখনো পার্সোনালি প্রশ্ন করা যাবে না, যেমন সে কি করে মরল, সে কোথায় থাকতো, ইত্যাদি ইত্যাদি। এমনকি গ্লাস থেকে সবার হাত একসাথে সরানো যাবে না, তা না হলে আত্মা কিন্তু ওই ঘরে থেকে যায়। আর পুরোপুরি কথা শেষ হওয়ার আগেই জিবি ডিজে বাবুকে বাসা থেকে তাড়িয়ে দেয়। তো এরপরে বর্তমানে ওদের কর্মকাণ্ড সম্বন্ধে তো প্রায় সবাই জানে, তাই কোনোভাবে কাউন্সিলরের কাছে এই খবর চলে যায়। তাই কাউন্সিলর পরবর্তী দিন ওদের বাসায় আসে। আর কাউন্সিলর বাসায় আসার পর থেকে শুরু হয়ে গেল প্রশ্ন করা, যেমন তার ক্লাস 10-এর রুল নাম্বার কত ছিল, কিংবা বর্তমান গাড়ির প্লেট নাম্বার কত। তো এরপরে সবকিছুই ঠিকঠাকভাবে উত্তর আসছিল অনামিকার কাছ থেকে। তো এত কিছুর পরেও কাউন্সিলরের মন থেকে সন্দেহ যাচ্ছিল না, কারণ তার এইসব কথা অনেকেই জানে। এরপরে কাউন্সিলর সন্দেহ দূর করার জন্য আবারও প্রশ্ন করে। সে বলে তাহলে বলো তো আমার বাবার নাম কি। আর সাথে সাথে উত্তর আসে রশিদ খান। আর এরপরে কাউন্সিলর দাঁত খিলিয়ে বলে যত সব ভুলভাল, আমার বাবার নাম তো কুঞ্জ মোহাম্মদ। কিন্তু প্রতিবারই অনামিকা বলতে থাকে কুঞ্জ মোহাম্মদ না, বরং কাউন্সিলরের বাবার নাম রশিদ খান। তো এক পর্যায়ে কাউন্সিলর কাঁদো কাঁদো গলায় বলতে থাকে আমার বাবার নাম কুঞ্জ মোহাম্মদ, আমি কুঞ্জ মোহাম্মদের ছেলে। আর এইদিকে এইসব কাহিনী দেখে ওরা কোনো মতে ওদের হাসিটা চেপে রেখেছে। তো আশা করি বুঝতেই পারছো আসলে কাউন্সিলর কার ছেলে। যাই হোক, এরপরে কাউন্সিলর তাড়াহুড়া করে ওদের বাড়ি ছেড়ে চলে যায়। আর তখনই মধু জিজ্ঞাসা করে ফেলে অনামিকা তুমি কোথায় থাকতে, তোমার পরিবারে কে কে ছিল, কিংবা তুমি কিভাবে মরলে। এই কথা শুনে উইজা বোর্ডের গ্লাস গোল গোল হয়ে ঘুরতে থাকে। এরপর জিবি মধুকে প্রশ্ন করতে মানা করে। এর ফলে মধু অপমানিত বোধ করে রাগ করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরই হঠাৎ গ্লাস নাড়া দিয়ে ওঠে এবং বলে আজ ম্যাথিউ মরবে। কিন্তু কে এই ম্যাথিউ? আর তখন সবার মনে পড়ে আরে মধুর আরেক নামও তো ম্যাথিউ। তাই তাড়াহুড়া করে জিবি বের হয়ে যায় মধুকে আটকাতে। কিন্তু মাঝ রাস্তায় গিয়ে দেখতে পায় বেচারা মধু কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট করে উল্টো হয়ে পড়ে আছে। তো এরপরে মধুকে ওদের বাড়িতে নিয়ে আসে এবং আজকের রাতটা ওদের সাথেই থাকতে বলে। কিন্তু মধু যখন শুনতে পায় অনামিকা বলেছে আজ ম্যাথিউ মরবে, তাই ভয়ে ও বাড়ি থেকে পালিয়ে যায়। তবে রাত কিন্তু এখনো শেষ হয়নি। তো কিছু সময় পরে রিবিন যখন বাসায় ফিরে ও সবাইকে জানায় কয়েকদিন ধরে নাকি ও বাড়ির রাস্তা হারিয়ে ফেলছে। পথে উঠলেই নাকি সব লাইট অফ হয়ে যায় আর কেমন যেন গোলক ধাঁধার মতন ও ঘুরপাক খেতে থাকে। তো এসব শুনে জিবি আর সিজাপ্পান ভেবেই পায় না মজার ছলে তৈরি করা অনামিকা কিভাবে বাস্তব হয়ে গেল। তো পরের দিন সকালে ওদের কাছে খবর আসে ওদের এক বন্ধুর বাবা মারা গেছে, যার নাম ছিল ম্যাথিউ। এই খবর পাওয়ার পরে ওরা কিছুটা চিন্তামুক্ত হয়। তো এরপরে প্রায় শেষ রাতের দিকে জিবির ঘুম হঠাৎ ভেঙে যায় এবং ও দেখতে পায় সবাই উইজা বোর্ড নিয়ে এখনো বসে আছে। তখন জিবি প্রশ্ন করলে সবাই উত্তর দেয় আজ অনামিকা কোনোভাবে যেতে যাচ্ছিল না, আর কি সব অদ্ভুত সংকেত দিয়ে গেছে। এর জন্য পরের দিন নীরু ডিজেবাবুকে ডাকে এই বিষয়ে হেল্প করার জন্য। আর এই দিকে তো জিবি রেগে পুরোই আগুন, নীরব কেন তার শত্রুকে এই বাড়িতে ডাকলো। এরপর ডিজেবাবু ওদের বাড়িতে আসে, কিন্তু চারানা খেয়ে আটানার ভাব নিয়ে শুরু করে প্ল্যান চেট, মানে নিজেকে অনেকটা বড় বড় প্রকাশ করতে থাকে আর কি। যাই হোক, তো এরপরে যখন অনামিকা আসে তখন ডিজেবাবুর কদম জোড়া তো হাঁটুর নিচে নেমে যাওয়ার অবস্থা। এতদিন সে যেটাকে ধাপ্পাবাজি মনে করেছে এখন সে দেখে এটা আসলেই সত্যি।
এই বিষয়টা তখন সবাই বুঝতে পারে, তাই সবাই একটু মজা নেয় ডিজে বাবুর সাথে। তো এরপরে ডিজে বাবু অনামিকাকে জিজ্ঞাসা করে, আচ্ছা অনামিকা, তোমাকে ওরা যতবার যেতে বলেছে তুমি কি আসলেই গিয়েছিলে? তখন উত্তর আসে না। অনামিকা এখানে আরো বলে সে প্রায় 27 দিন যাবৎ এই ঘরেই আছে। এটা শুনে তো ভাই সবাই অবাক। এরপরে ডিজে বাবু আবার প্রশ্ন করে, তুমি কি এদের মারতে চাও? তখন উত্তর আসলো ইয়েস। তো এরপরে আর জিবির সহ্য হয় না, ও ডিজে বাবুকে মারতে মারতে বাসা থেকে বের করে দেয়। আর যাওয়ার সময় ডিজে বাবু ওদের অভিশাপ দিয়ে চলে যায়। আর অন্যদিকে একা বসে থাকা কুট্টান দেখতে পায় গ্লাসটা নড়াচড়া করে কি যেন উল্টাপাল্টা সংকেত দিয়ে যাচ্ছে। তাই সে বাম হাত দিয়ে ডায়েরিতে লিখে রাখার চেষ্টা করলেও সেটা আর কেউ পরে বুঝতে পারে না এখানে আসলে অনামিকা কি বলেছে। তো এরপরে নিরূপ প্রচণ্ড রেগে যায় এবং এক লাথি দিয়ে উইজা বোর্ড ভেঙে ফেলে এবং সবাইকে বলে এরপর কেউ যদি উইজা বোর্ডের নাম আর মুখে নেয় তাহলে আমি তাকে মেরে উইজা বোর্ড বানিয়ে দেব। এরপর বেশ কয়েকদিন কেটে গেল। এখন আর আগের মতন কোনো কিছুই নেই। রাত হওয়ার অপেক্ষা নেই, বাড়ির পাশে বিশাল লম্বা লাইন নেই, কিংবা খাওয়া দাওয়া ফ্রি নেই। যেই গ্লাস দিয়ে আগে অনামিকাকে তারা ডাকতো সেই গ্লাস দিয়ে এখন মুকেশ আনন্দ পানি পান করে। যাই হোক, এরপরে একদিন জিবি সবাইকে বলে ওই যে তার গ্রামের বন্ধু শিনু কিছুদিন আগে যে অপহরণ হয়েছিল তাকে পাওয়া গেছে, কিন্তু বাড়ি আসার পরেই সে কেমন যেন আচরণ করছে। তাই শিনু আর জিবির কমন ফ্রেন্ড বেনি ভাই বলছিল যে শিনুকে যেন ওদের সাথে কিছুদিন রাখে। এই কথা শুনে নিরূপ এক কথায় রাজি হয়ে যায়, কারণ জিবির বন্ধু মানে ওদেরও বন্ধু, তাই না? এরপরের দিন সন্ধ্যায় শিনু চলে আসে ওদের বাসায়। সে আবার আরেক জিনিস ভাই, মানে হাফিজ করে ঢিলে আর কি। সবসময় 32 পাটি বের করে হাসতে থাকে। এসে এমন একটা ভাব করেছে যে ও কারোর বাসায় বেড়াতে আসেনি, বরং সবাই ওর বাসায় বেড়াতে এসেছে। একবার তো কুট্টানকে কাশির জন্য গরম পানি করতে দেখে ও বলে ওঠে, একবার খুলির স্যুপ ট্রাই করে দেখবি, গলা সারা জীবনের মতন সেরে যাবে। শুধু এটাই নয়, আগে যে ওরা ইঁদুরগুলোকে মেরে কবরস্থানে কবর দিয়ে আসতো, এখন ও করে কি ইঁদুরগুলোকে ধরে সোজা দেয়ালে ছুঁড়ে মেরে ফেলে। এর মাঝে ও করে বসে আরেক কাণ্ড। সবাই লক্ষ্য করে যে মাঝে মাঝে হঠাৎ কোনো এক দুনিয়া হারিয়ে যায় ও অপলক দৃষ্টিতে কোনো একদিকে তাকিয়ে থাকে। যখন হুঁশ ফেরে তখন কেউ জিজ্ঞাসা করলে ও বলে ওর নাকি কোনো কিছুই মনে নাই। আর সেদিন তো গোসলখানা থেকে স্নান করে বের হওয়ার সময় হঠাৎ স্ট্যাচু হয়ে যায়। এরা তো সবাই অবাক হয়ে ওর নাটক দেখছে, ডাকলেও শুনতে পায় না। শেষে রিমোট ছুঁড়ে মারলে ওর হুঁশ আসলে বলতে থাকে, জিবি এভাবে কি কাউকে রিমোট মারতে হয়? একটা ভদ্রতার ব্যাপার আছে না? এই কাণ্ড দেখে সবাই তো পুরো হতবাক। এরপর প্রতিদিনই এইরকম কাণ্ড করার ফলে গ্রুপের সবাই কম বেশি শিনুকে নিয়ে মজা নিতে থাকে। এর ফলে জিবি বেচারা লজ্জায় পড়ে যায়, যেহেতু ও শিনুকে এখানে নিয়ে এসেছে। যাই হোক, এরপর এক রাতে হঠাৎ জিবি দেখতে পায় মাঝরাতে শিনু অপলক দৃষ্টিতে কারোর সাথে কথা বলছে। আর এই কাণ্ড দেখে জিবি বেশ ভয় পেয়ে যায়। এর জন্য ও সবাইকে ডেকে তোলে, কিন্তু শিনুর হুঁশ ফেরার পরে উল্টো জিবিকে শান্ত হয়ে ঘুমিয়ে পড়তে পারে অযথা চিল্লাপাল্লা না করে। ওর ভাব দেখলে মনে হয় এখানে এতক্ষণ কিছুই হয়নি। তাই এর পরের দিন সবাই সিদ্ধান্ত নেয় যে জিবি ওর সাথে কথা বলবে এই বিষয়টা নিয়ে। একটা তো মীমাংসা করতে হবে, তাই না? আর সেই মোতাবেক জিবি আর সিজাপ্পান ওকে বোঝাতে গিয়ে ওরা উল্টো চমকে যায়। ওরা দেখতে পায় শিনু ওই দেয়ালের পোস্টারে থাকা মেয়ের সাথে কথা বলছে। ও বলছে, আমি তোমাকে রাত বিরাতে এদিক ওদিক ঘুরতে দেখেছি, তুমি না ঘুমিয়ে তোমার নিজের শরীর খারাপ করছো কেন? এই কাণ্ড দেখার পরে জিবির মাথা তো পুরোই আগুন হয়ে যায়। সে পোস্টার ছিঁড়ে নিয়ে যায় এবং পোস্টারটিকে পুড়িয়ে ফেলে। বর্তমানে বিষয়টা যেহেতু বেশ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তাই এবার জিবি তার সেই কমন ফ্রেন্ড বেনি ভাইকে খবর দেয়, কারণ সে ওই বলেছিল শিনুকে ওদের সাথে রাখতে। তো এরপরে শত ব্যস্ততার মধ্যে বেনু ভাই আসলো তো বটে, কিন্তু যতবারই জিবি ওই ঘটনা বলতে যাবে তখনই শিনু বারবার চলে আসে। আর এইরকম করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়। তখন রাগ করে বেনু ভাই যখনই চলে যাবে তখন শিনু বেনু ভাইকে বলে ওঠে, বিনু ভাই এত রাগ করো না, ইদানিং জিবি মনে পাগল হয়ে গেছে। কারণ বিনা কারণে রিমোট বিরিয়ানি ছোড়াছুরি করে, মাঝরাতে ঘুম থেকে উঠে লাফালাফি পর্যন্ত করে। আর ওই দিন সামান্য একটা ইঁদুর মারার কারণে ও আমাকে কত কথা শুনিয়েছে তুমি জানো। তাই আমি বলি কি ওকে দ্রুত ডাক্তার দেখানোর ব্যবস্থা করো, আর আমি ততদিন ওর খেয়াল রাখবো। তো শেষমেশ প্ল্যান কাজ না করলে এরা সবাই ঠিক করলো নিরূপ আর জিবি এখন থেকে ওর প্রতিটা পদক্ষেপে নজর রাখবে এবং রাতে ওর সাথেই থাকবে ওরা। তো যেই বলা সেই কাজ। এরপর থেকে শিনুর খাওয়া দাওয়া কিংবা হিসু করা অথবা বাইরে কোথাও যাওয়া, জিবি আর নিরূপ সবসময় ওর উপরে নজর রাখতে শুরু করে। কিন্তু এক রাতে এমন কিছু হয় তারপরে সবকিছু পাল্টে যায়। তো সেদিন মাঝরাতে ঘুম থেকে উঠে শিনু কিছুক্ষণ দেয়ালের দিকে তাকিয়ে থেকে সোজা দরজা দিয়ে বেরিয়ে এসে অন্ধকার রেল লাইনের রাস্তার দিকে যেতে থাকে। এরপরে নিরূপ আর জিবিও ওকে ফলো করে ওর সাথেই যেতে থাকে। তো কিছুক্ষণ পরে হঠাৎ বটগাছের সামনে এসে ও দাঁড়িয়ে যায়
আর বলতে শুরু করে, ওই দেখ ওইখানে মনিয়াপ্পার লাশ পাওয়া গিয়েছিল, ট্রেনে কাটা পড়ে তার মাথা এই দিকে এসে পড়ে, আর ওই যে পাশের বড় বটগাছটা দেখছিস না, ওইটার ডালে ডেভিডের ঝুলন্ত লাশ পাওয়া যায়, ওর জিপটা প্রায় বুক অব্দি ঝুলেছিল। এই কথা বলে শিনু আচমকা ঘুরে গিয়ে বলে, ওই যে দূরে একটা ভাঙা ঘর দেখতে পাচ্ছিস, ওই ঘরে আগে অনামিকা থাকতো, আর ওই ঘরেই অনামিকা মারা যায়। এই কথা শুনে তো নিরূপের লুঙ্গি আর জিবির হাফ প্যান্ট ভিজে যাওয়ার অবস্থা হয়ে যায়, কারণ শিনু বাড়ি আসার পর থেকে আজ অব্দি কেউ উইজা বোর্ড কিংবা অনামিকার নাম মুখেই আনেনি, তো এ কিভাবে জানলো? তো এরপরে এদের দৌড় কে আর আটকায়? নিরূপ লুঙ্গি উঠিয়ে দৌড়াচ্ছে, আর পিছনে শিনু হাসতে হাসতে ওদের পিছনে দৌড়াচ্ছে। এরপরে কোনো মতে দৌড়ে ওদের বাড়ি গেটের সামনে ওরা আসলে শিনু বলে ওঠে, আজকের মতন বাবা এই পর্যন্ত, কালকে আবার হবে। বাস এই কথা শুনে নিরূপের মাথার তার ছিঁড়ে যায়। জিবির কলার ধরে বলতে থাকে, কালকেই মালটাকে যেভাবে হোক বাড়িতে পাঠাবি, না হলে আমি তোকে বটগাছে ঝোলাবো। তো পরের সিনে আমরা দেখতে পাই সকালে শিনুর মা আর বেনু ভাই এসেছে শিনুকে নিতে, কিন্তু ও কোনো মতে এখান থেকে যেতে চায় না। ও বলে আমি এখানে খুব ভালো আছি, কিন্তু যখন ওর মার মুখ থেকে ও জানতে পারে ওর প্রিয় বন্ধু জিবি ওর মাকে এখানে আসতে বলেছে ওকে নিয়ে যেতে, তখন বেচারা শিনু বেশ কষ্ট পায়। অবশ্য জিবির সাহস ছিল না যে ওর চোখের দিকে তাকিয়ে ওকে এই কথা বলবে তুই বাসা থেকে চলে যা, কারণ সত হলো তো ওরা খুব ভালো বন্ধু ছিল। যাই হোক, এই দিনের পর থেকে ওদের জীবনে খারাপ অধ্যায় শুরু হয়। এই যেমন সামান যাকে ভালোবাসতো তার বিয়ে হয়ে যায় অন্য কারোর সাথে, আর নিরূপের বাইকটা যখন তখনই নষ্ট হয়ে যেতে থাকে, আর কারো চাকরির ইন্টারভিউর জন্য এখন আর ডাক আসে না। অন্যদিকে রিবিন প্রতিদিনই রাস্তা ভুলে বাড়িতে আসতে দেরি করে ফেলে, আর কুট্টান পেট্রোলের জায়গায় ডিজেল ভরে ফেলার কারণে ওর চাকরিটাও চলে যায়। এরপরে আরেকদিন রান্না করতে গিয়ে ওদের সামনে ওদের কুকারটা ফেটে যায়, তাই ওরা ভাবতে থাকে আসলে কি ডিজে বাবুর অভিশাপ ওদের লাগলো কিনা। তো যারা কিনা জীবনে ভূত প্রেত আত্মা মন্ত্রতন্ত্র বিশ্বাস করতো না, এখন নাকি তাদের এইসব বিশ্বাস করতে হবে। অবশ্য এখনো জিবি মনে করে এগুলো তাদের মনের ভুল, তাই সবাইকে সত্য বলে যে সে আর সিজাপ্পান মিলে গ্লাস নাড়িয়ে অনামিকার মিথ্যা গল্প বানিয়েছিল। যদি তোদের বিশ্বাস না হয় তবে আয় তোদের দেখাচ্ছি। এই বলে সেই ফেলে দেওয়া উইজাবোর্ড বের করতেই রিভিন বাড়ি ফেরার পথে সব লাইট অফ হয়ে যায়। এরপর জিবি ঘরের সকল লাইট অফ করতে বললে কুট্টান যখনই লাইট অফ করতে যায় তখন লাইট অটোমেটিক অফ হয়ে যায়। ওইদিকে বাথরুমের কমোডে বসে থাকা মুকেশ শুনতে পাচ্ছিল কলের ভেতর থেকে বেরিয়ে আসছে অদ্ভুত অদ্ভুত আওয়াজ। আর এই দিকে যেই ঘরে চিবি উইজাবোর্ড রেডি করছিল সেখানে আসা শুরু করলো দমকা বাতাস। বাতাসের তীব্রতার কারণে জানালাগুলো ধূপধাপ শব্দ করছিল। সিজাপ্পান যখনই জানলাগুলো বন্ধ করতেই যাবে তখন ধূপ করে দরজা বন্ধ হয়ে যায়। আর নিরূপ দেখলো মোমবাতির আলোতে একটা ইঁদুর নিজেই টেবিল থেকে পড়ে মারা গেল। তাই তখন ব্যাপারটা কারো কাছেই ভালো মনে হচ্ছিল না। আর তখন জিবি উইজাবোর্ডে বসে বলল, কতগুলো আত্মা দেখতে চাস বল, আমি তোদের দেখাচ্ছি। আর তখনই সবার নজর জানলার দিকে যেতেই ওদের সবার শরীর শীতল হয়ে যায়, কারণ ওরা দেখতে পায় ওইখানে সত্যিকারের একটা না বরং একাধিক আত্মা এসে পড়েছে। অবশ্য জিবি এখনো এইসব ঘটনা খেয়াল করেনি। তো এরপরে জিবি যখন গ্লাসের উপরে হাত রাখে তখন গ্লাসটা অটোমেটিক জায়গা পরিবর্তন করে এবং জানিয়ে দেয় অনামিকা এসে গেছে। আর তখনই জিবির হাতের লোম দাঁড়িয়ে যায়। তার মনে পড়ে যায় ডিজিবাবু বলেছিল আত্মা তোমার আশেপাশে থাকলে তোমার লোম দাঁড়িয়ে যাবে। এরপরে কারো আর সাহস হলো না ওই ঘরে থাকার। সবাই এক দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। ওইদিকে মুকেশও তার লুঙ্গি উঠিয়ে বাইরে চলে আসে। ওরা দেখতে পায় রিভিন ওদের চোখের সামনেই কোনো অজানা গোলক ধাঁধায় পড়ে ওদের বাড়ির সামনে বারবার ঘুরপাক খাচ্ছে। আর তখনই ঘরের সবকটা মোমবাতি নিভে যায় এবং দরজা সশব্দে বন্ধ হয়ে যায়। তো এর পরের দিন আত্মা তাড়ানো এবং ঘর পবিত্র করার জন্য আনা হলো পাদ্রী এবং পুরোহিত। এরপরে ওরা যেই সমস্ত মূর্তি এবং ছবিগুলো রিভিনের ঘরে রেখে এসেছিল উইজাবোর্ড খেলার জন্য সেগুলো আবারও যেটা যেখানে ছিল সেখানে রেখে দেয় এবং ঘর পবিত্র করে পণ্ডিত এবং পুরোহিত চলে যায়। তো এরপরের দিনই জিবির এমন মারাত্মক জ্বর আসে যার কারণে বর্তমানে ও হাসপাতালে ভর্তি রয়েছে। তো এরপরে নার্স নেনা জিবিকে প্রশ্ন করে, তাহলে এখানে এমন কি হয়েছে, কি এমন কথা আছে যা বন্ধুদের জানানোর জন্য তুমি এত পাগল হয়ে উঠছো? তো এরপরে জিবি একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, ওই দিন ও যখন অজ্ঞান হয়েছিল তার আগে জিবি ওই ঘরে সাদা কাপড় পরিহিত অনামিকাকে দেখেছে। পুরোহিত এবং পণ্ডিতকে দিয়ে ঘর পবিত্র করার পরও সে কোথাও যায়নি, বরং ওই ঘরেতে ওর হলুদ ব্যাগের মধ্যেই রয়েছে অনামিকা। আর এই কথাটি বলার জন্য ও ওর বন্ধুদের সাথে দেখা করতে চাচ্ছে আর কি। আর এই গল্প শুনে নার্স ভয় পেয়ে বলে দেয় ওই দেয়ালে ঝোলানো ছবিটা আসলে হিন্দুদের দেবতা কৃষ্ণের। বাস এরপরে জিবি আইসিইউ থেকে জেনারেল বেডে ট্রান্সফার হয়। তো এরপরে ওর সাথে সবাই দেখা করতে আসে। ওর প্রথম প্রশ্ন ছিল আমার ওই হলুদ ব্যাগটা কোথায়? বন্ধুরা বলল ব্যাগের চিন্তা করিস না, ওটা বাসায় আছে। তখন জিবির মা বলে ওঠে এরা সবাই এখন চলে যাক,
আর শিনু তোর জামা কাপড় নিয়ে এখানে আসছে তোকে দেখাশোনা করার জন্য। আর আমরা তখনই দেখতে পাই শিনু ওর হলুদ ব্যাগ নিয়ে হাসপাতালে চলে আসে। আর এইটা দেখার পরে জিবির তো গলা শুকিয়ে যায়, তার সাথে অন্য কিছুও শুকিয়ে যায়। তো এখানে আমরা আরো দেখতে পাই শিনু বাড়ি ছাড়ার আগে অনামিকার অপূর্ণ ডায়েরিটি পূর্ণ করেছে, আর সেখানে অনামিকা বলতে চেয়েছিল উই আর কামিং। আর এই ঘটনার সাথে সাথে রোমাঞ্চামের প্রথম পর্ব এখানেই শেষ হয়ে যায়। আর এরা হলো সে বাস্তব ঘটনার সাক্ষী 7 বন্ধু। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং পরবর্তীতে কোন ধরনের মুভি দেখতে চাও তাও লিখে জানাতে পারো। এছাড়াও আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।